সাহিত্য আমাদের মনের কথা বলে, সাহিত্য আমাদের সমাজের ছবি তুলে ধরে, আমাদের মনের আয়না সাহিত্য। আর সেই সাহিত্য চর্চা যারা করেন তাদের তো গুণকে সমাদর করতেই হয়। তাদের কলম না চললে আমরা আমাদেরকে দেখতে পেতাম না, আর বিভিন্ন চরিত্রের মধ্যে নানা স্বাদ খুঁজে পেতাম না। সাহিত্য নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু আজকে সাহিত্য নিয়ে কথা আমি তো বলবো না, কেননা আমি সাহিত্যিক নই। সাহিত্য নিয়ে যিনি কথা বলবেন তিনি আজকে আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক, কবি, লেখিকা দয়িতা গোস্বামী। তাঁর আরও একটা বড় পরিচয় আছে, তিনি বেদজ্ঞা। বেদ নিয়ে তিনি গবেষণা করছেন। এই বিষয়টিও তাঁর কাছে এক অনবদ্য জায়গা নিয়েছে। সাহিত্য নিয়ে যে আলোচনা আজকে দয়িতার সঙ্গে করব তার বিষয়টি হল দেশে এবং বিদেশে সাহিত্য চর্চা কিভাবে চলে, কি কি বাধার সম্মুখীন হতে হয় সাহিত্যিকদের। এই টুকিটাকি বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার কারণ আজকে যাঁরা রেডিওর ওপারে রয়েছেন, যাঁরা লিখতে ইচ্ছুক বা লিখছেন, তাদের জন্য কিছু তথ্য হয়তো আজকের অনুষ্ঠানে থাকবে। আগে দয়িতাকে স্বাগত জানাই। নমস্কার দয়িতা, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার দিদি, ভীষণ ভালো লাগছে আবার এই চেনা জায়গায় আসতে পেরে। আকাশবাণী আমার খুব প্রিয় জায়গা। সাহিত্য নিয়ে কথা বলতে তো প্রত্যেকবারই ভীষণ ভালো লাগে, কারণ এটা আমার ভালোবাসার জায়গা, প্যাশনের জায়গা। ছোটবেলা থেকেই আমি সাহিত্য লিখছি। আমি কবিতা লেখা দিয়ে আমার সাহিত্য জীবন শুরু করেছি, তারপরে আস্তে আস্তে গল্প এবং একটা দুটো উপন্যাসেও হাত দিয়েছি। ছোটদের জন্য লেখার পর তারপরে আবার বড়দের জন্যও লিখতে শুরু করেছি। এবং কবিতা তো একটা খুব ভালো চর্চার মধ্যে আপনি রয়েছেন। এই যে ধরুন, আপনি তো এখানে থাকেন না, থাকেন বিদেশে। এই পশ্চিমের দেশগুলোতে যে সাহিত্য চর্চা চলে এবং আমাদের দেশে, এই দুটো দেশে সাহিত্য চর্চার মধ্যে তফাৎ বা কি ধরনের সুবিধে অসুবিধে রয়েছে সেইটা যদি একটু বলেন। আমি জার্মানিতে আছি, হামবুর্গ শহরে। জার্মানিতে সাহিত্যিকদের সঙ্গে আমার আলাপ রয়েছে। তার কারণ আমি জার্মানিতে রাইটার্স রুম নামে একটি সাহিত্য গোষ্ঠী আছে। সেখানে আমাদের 60 জন ইউরোপের লেখক আছেন। সেখানে আমি সদস্য, একমাত্র ভারতীয় সদস্য বলতে পারেন। তো সেখানে আমার কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে আমি বলতে পারি যে এখানে প্রত্যেকটি সাহিত্য চর্চার কাজ খুব সুসংগঠিত এবং ভীষণ, জার্মানরা যেভাবে কাজ করতে অভ্যস্ত, সমস্ত কিছু ভীষণ প্ল্যানের দ্বারা এগোন আর কি। বহু আগে থেকে পরিকল্পনা হয়, সারা বছর ধরে বিভিন্ন সেমিনার, বিভিন্ন ইভেন্ট এগুলো অর্গানাইজ করা, এগুলো হচ্ছে আমাদের কাজ। রাইটার্স রুমে আমাদের অফিস আছে, সেখানে আমাদের প্রত্যেকের নিজস্ব লেখার ডেস্ক আছে, প্রত্যেক লেখকেরই রয়েছে। এবং সেখানে 24 ঘন্টায় যে কোনো সময় যে কোনো লেখক ঢুকতে পারেন, সবার কাছেই চাবি থাকে অফিসের, কিচেন আছে, ফলে কোনো রকম কোনো অসুবিধে নেই। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এত সমস্ত অ্যাওয়ার্ড উইনিং সাহিত্যিকরা ইউরোপের সেখানে কাজ করেন যে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। একজন বলা যায় যে আমি একদম অন্য দেশ থেকে আসা একজন মানুষ, তো বিদেশে কিভাবে সাহিত্য চর্চা হয়, কিভাবে তারা কাজ করেন, সেখান থেকে অনেক কিছু শিখেছি। যে শৃঙ্খলা এবং অধ্যবসায় নিয়ে বিদেশের সাহিত্যিকরা কাজ করেন, সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ আমাদের দেশে যেটা আমি দেখেছি যে একজন সাহিত্যিককে বছরে হয়তো 4, 5টা 6টা উপন্যাস লিখতে হচ্ছে। পূজাবার্ষিকীতে লেখার আরও চাপ বেশি, বিশেষ করে আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে। কিন্তু ওইখানে আমি দেখেছি যে একজন সাহিত্যিক বহু সময় নিয়ে একটা লেখা লিখছেন, অর্থাৎ হয়তো দেখা গেল 2 বছর 3 বছর ধরে একটাই উপন্যাস লিখছেন। তার ফলে তার মানটা অনেক উন্নত হয় লেখার, এবং সেই উপন্যাসটা যখন প্রকাশিত হয়ে গেল, সেটা এত সময় ধরে হলো, লেখা হলো এবং তার প্রকাশ হলো, তারপরে সেইটা নিয়ে সারা বছর ধরে প্রায় চর্চা চলে এবং সেইটা নিয়ে একটা বই নিয়েই সারা বছর ইভেন্ট হচ্ছে। তো ফলে তার প্রচারটা অনেক ভালো হয়, যেটা আমাদের ক্ষেত্রে বইগুলো আমার মনে হয় হারিয়ে যাচ্ছে। একজন লেখক এত বহুপ্রজ হচ্ছেন, এত লিখছেন যে তার
ঠিক কোন বইটি আমরা পড়ব সেটা সম্পর্কেও আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। মানে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে 2 বছর ধরে একটি উপন্যাস লিখছেন, এই যে ব্যবস্থাটা, সেটা কি প্রতিযোগিতা কম বলে ওখানে এটা সম্ভব হচ্ছে? আমাদের দেশে এটা মনে হয় যে অসম্ভব ব্যাপার। তার কারণ 2 বছর যদি একটা উপন্যাস শেষ করতে সময় নেয়, সেক্ষেত্রে 2 বছরে তো অনেক লেখা বেরিয়ে যাবে এবং অনেক লেখক লেখিকা সেই জায়গাগুলো হয়তো দখল করে নেবে। এটা কি আপনার মনে হয় না? আমার যেটা মনে হয় যে এটা সম্পূর্ণ নির্ভর করছে যে আপনি কোন জিনিসটাতে গুরুত্ব দিচ্ছেন, সংখ্যার উপরে না মানের ওপরে। এরকমও হয়েছে যে একজন লেখক সারা জীবনে হয়তো 1 বা 2 বই বের করেছেন, উপন্যাস লিখেছেন, কিন্তু ওই 1 বা 2 তাকে খ্যাতি এনে দিয়েছে। আবার এরকমও লেখক আছেন যারা 100-র বেশি, যাদের বই সংখ্যা ছাড়িয়ে গেছে, কিন্তু কোনোটি সেরকম বিখ্যাত হয়নি বা পাঠক প্রিয় হয়নি। তা আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে যতই প্রতিযোগিতা থাক, বা পাঠক হতে পারে যে পাঠক অনেকদিন ধরে আপনার একটি বইয়ের জন্য অপেক্ষা করে বসে আছেন, যেমন আমরা তো জে.কে. রাউলিং বা ড্যান ব্রাউনের উপন্যাসের জন্য অপেক্ষা করে বসে থাকি, কিন্তু তারাও তো ওই রকম ভাবে লেখেন না যে বছরে 4-5টা উপন্যাস লিখছেন, তাদের জন্য বহুদিন ধরে পাঠককে অপেক্ষা করতে হয়। তো থাক না, অপেক্ষা থাক, কিন্তু লেখক যেন মানের সঙ্গে কম্প্রোমাইজ না করেন। তার মানে এটা আপনি বলতে চাইছেন যে জানা ধরুন একটা উপন্যাস, যেরকম জে.কে. রাউলিং এর কথাই বললেন, তার পর্যায়ে যারা পৌঁছেছেন তারা সময় নিয়ে লিখুক, কেননা তারা মানটা আমাদের কাছে তুলে ধরবেন। লেখাটাই যাদের পেশা, তাদের তো একটি উপন্যাস 2 বছর ধরে লিখলে বাকি সময়টা তারা কি করবেন? সেক্ষেত্রে হয়তো তাকে 1 বছরের মধ্যে 4টি উপন্যাস লিখতে হচ্ছে, 5টা গল্প লিখতে হচ্ছে। এই যে তফাৎটা থেকে যাচ্ছে, যে পেশাগতভাবে যে লেখক এবং অপেশাগতভাবে যে শৌখিন লেখক, দুজনের মধ্যে যে তফাৎটা থেকে যাচ্ছে, সেখানেই কি সাহিত্যের মানের তফাৎটাও থেকে যাচ্ছে? এইটা আপনি কিছুটা ঠিকই বলেছেন। তবে বিদেশে যেটা আমি দেখেছি যে পেশাগতভাবে যারা লেখক, তারা এতটাই সরকারি সহযোগিতা পান, অর্থের সহযোগিতা পান, যে তাদের 1-2 বছরে একটি উপন্যাস লিখলেও কিছু যায় আসে না। কারণ তারা তো ফেলোশিপ নিয়ে লিখছেন, কোনো একটা অর্থ সাহায্য পাচ্ছেন, এবং সারা বছর ধরে যে ইভেন্টগুলো হচ্ছে সেটার জন্য তো সরকার টাকা দিচ্ছে, গভর্নমেন্ট তাদেরকে স্পন্সর করছেন। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই জায়গাতে সমস্ত লেখক, মানে যারা কিছুটা নাম করে ফেলেছেন অথবা নতুন লেখক, সেরকমভাবে কোনো সাপোর্ট পাচ্ছেন না বা অর্থ সাহায্য পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যেটা বললেন এটা সত্যি, এটা একটা চিন্তার বিষয়, এবং সেইখানেই আমাদের ভাবতে হবে যে কি করে আমরা একটি কমিউনিটি তৈরি করব। রাইটার্স কমিউনিটির প্রয়োজনীয়তাটা সেখানেই, যেখান থেকে আমরা সরকারের কাছে কিছু অর্থ সাহায্যের কথা বলতে পারবো, যাতে লেখকেরা নির্ভয়ে 1-2 উপন্যাস লিখেও বেঁচে থাকতে পারে, জীবন নির্বাহ করতে পারেন। হ্যাঁ, এই যে কথাটা বললেন যে একটা কমিউনিটি তৈরি করা, কমিউনিটি তৈরি করলে আমরা একটা মানগতভাবে উন্নত একটা লেখা পেতে পারি। ঠিক, এবং সেটা মনে হয় সরকারের সাহায্য ছাড়া সম্ভব নয়। আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারাও হয়তো এটাই আমাদের সঙ্গে একমত হবেন। আমি পরের কথায় যাই, যে এই যে ধরুন একজন নতুন লেখক, তিনি লিখছেন, তিনি তো আর রাইটার্স কমিউনিটির সদস্য তখনই হচ্ছেন না। আপনি যেটা বললেন যে রাইটার্স কমিউনিটির সদস্য হতে হলে তারপরে তিনি একটা ডেস্ক পাবেন, একটা জায়গা পাবেন। কিন্তু নতুন লেখক আমাদের এখানে, আমাদের দেশে যেভাবে উঠে আসেন, ধরুন আজকে তো সমাজ মাধ্যম একটা বড় মাধ্যম, সেখানের মাধ্যমে অনেক লেখককে আমরা পাচ্ছি। এই জায়গাটায় বিদেশের সঙ্গে আমাদের দেশের কি কোথাও মিল রয়েছে? সমাজ মাধ্যমের প্রভাব আমার মনে হয় আমাদের দেশে অনেক বেশি। আমরা সাধারণত এই দিক দিয়ে ইউএস এর অনেক কাছাকাছি রয়েছি। ইউএসএতেও এই যে ইনফ্লুয়েন্সাররা বা সমাজ মাধ্যমে যারা কাজ করেন তারা অনেক বেশি জনপ্রিয়। ইউরোপের কালচারটা একটু আলাদা এক্ষেত্রে, কারণ ইউরোপের লোকজন বা যারা লেখালেখি করেন, সাহিত্যিকরা, তারা একটু নিজেকে সমাজ মাধ্যম থেকে দূরে রাখতে বা একটু, আমার মনে হয়, প্রচার বিমুখ। কারণ তারা তাদের যে ক্রাফট তাতেই তারা ফোকাস করতে ভালোবাসেন। তার জন্য তারা মনে করেন না যে সমাজ মাধ্যমের, তবে এখন দিন বদলাচ্ছে এবং তারাও স্বীকার করছেন যে এটারও প্রয়োজনীয়তা আছে। আর যেটা আপনি আরেকটি বিষয় বললেন, নতুন লেখকের ক্ষেত্রে আমি যদি নিজের অভিজ্ঞতা বলতে যাই, সেটা হচ্ছে যে আমি তো প্রায় 4-5 বছর হয়ে গেল জার্মানিতে আছি, এবং প্রথম যখন আমি রাইটার্স রুমের যাই আর কি, একজন লেখক হিসেবে নিজেকে
পরিচয় করায়। আমি তো সম্পূর্ণভাবে বাংলা ভাষাতেই বেশি লেখা লিখেছি, তো তারা কিভাবে আমাকে বিশ্বাস করবেন? আমি একদম নতুন, অপরিচিত। তো তারা আমার প্রোফাইলটা দেখলেন, তারা আমি কি কি কাজ করেছি সেসব দেখলেন, অর্থাৎ তাদেরকে অনেকটাই আমার উপরে বিশ্বাস করতে হয়েছে, আমার কথায় এবং কাজে বিশ্বাস এবং ভরসা করেছেন। এই ট্রাস্টটা, এই ভরসাটা, সততাটা ভীষণ দরকার, যেটা কোথাও কোথাও আমি দেখেছি আমাদের এখানে অভাব রয়েছে। সহজে কেউ কাউকে চট করে ভরসা করেন না, এবং নতুনদের তো আরোই করেন না। এখানে কিভাবে আমরা এই কাজটা করতে পারি? মানে আপনি যেহেতু বাংলাতে লেখেন এবং বাংলার মেয়ে, আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে, সেই হিসেবে আপনার কি দায়িত্ব রয়েছে যে এখানকার এই অসুবিধেগুলোকে যাতে দূর করে আমরা লেখক লেখিকাকে সাহায্য করতে পারি? কি ধরনের কাজ বা কি ধরনের প্রকল্প চালু করলে এটা হতে পারে বলে আপনার মনে হয়? একটা হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে একটি ম্যাগাজিন চালাই 2015 সাল থেকে, সারা বিশ্ব থেকে বিনামূল্যে যে কেউ এটা পড়তে পারেন। তো আমি চেষ্টা করেছিলাম নতুন লেখক লেখিকাদের একটা প্ল্যাটফর্ম দিতে, যেটা খুব সহজে সবার কাছে পৌঁছে গেছে। এবং সত্যি কথা বলতে এখন অনেক সাহিত্যিক যারা এখন নাম করেছেন, তারা কিন্তু ম্যাজিক ল্যাম্প থেকে পথ চলা শুরু করেছিলেন। তাদের মধ্যে হিমি মিত্র রায় আছেন, রোহন রায় আছেন, আরও অনেকে আছেন। এখন দেখলে খুব আনন্দ পাই যখন দেখি যে তাদের বই ভীষণ পাঠকপ্রিয় হচ্ছে এবং তাদের সাহিত্য সবাই পছন্দ করছে। এটা হচ্ছে একটা ব্যাপার যে ওয়েব ম্যাগাজিনগুলো তাদেরকে অনেকটাই সাহায্য করতে পারে। তার মানে সমাজ মাধ্যমটা একটা বিরাট মাধ্যম, এটা যদি সেভাবে ধরা যায় সেটা একটা। আর হতে পারে যে কোনো সংগঠন, আমি জানি না এখানে লেখক সংগঠন সেইভাবে নতুনদের কতটা সাহায্য করতে পারবে, কারণ সব থেকে আগে মানুষের সৎ হওয়া প্রয়োজন। আমরা যদি শুধু ভাবি যে যাদেরকে চিনি, চেনা জানা, ব্যক্তিগত চেনা জানা দিয়েই আমরা সাহায্য করব এবং প্রতিভাকে ঢেকে রাখবো, তাহলে তো হবে না। এটা অনেক ক্ষেত্রে আপনার এই কথাতেই আমার মনে পড়ছে যে কৃত্তিবাস পত্রিকা যখন সুনীল গঙ্গোপাধ্যায় উদ্যোগ নিয়ে বার করেছিলেন, তখন কিন্তু তিনি নতুন লেখক লেখিকাদের সুযোগ দেবেন বলেই কিন্তু আরো বেশি করে চেয়েছিলেন এরকম একটি পত্রিকা বার করতে। লেখক লেখিকাদের সুযোগ পাওয়া তো উচিত বলেই আমার মনে হয়, না হলে আমরা নতুন লেখক পাবো কি করে? আরেকটা বিষয় হচ্ছে সম্পাদকদের একটা বড় ভূমিকা আছে, এবং সম্পাদক যদি সেরকম শিক্ষিত না হন বা একজন লেখককে যদি অনেকটাই সম্পাদক লেখককে তৈরি করে নেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি লীলা মজুমদার অনেক পরবর্তী লেখককে তৈরি করে নিয়েছিলেন, তাদের লীলা মজুমদারের চিঠিগুলিতে দেখতে পাই আর কি। বীরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, আমাদের সাগরময় ঘোষ, আরও অনেক সম্পাদক সেই সময় তৎকালীন ছিলেন, যারা শুধুমাত্র লেখা পড়তেন না, লেখককে এভাবেও সাজেশন দিতেন যে আপনি কিভাবে লিখবেন, কতটা লিখবেন এবং আপনার কোন লেখাগুলো পাঠক গ্রহণ করছে। এই ফিডব্যাকটা ভীষণ দরকারি, এবং এটা কিন্তু আজকাল লেখকেরা পায় না, যে কোনো কারণেই হোক, সম্পাদকদের কাছ থেকে। এটা ভীষণ দরকারি। তার মানে দিনের সঙ্গে যেসব জিনিসের বদল ঘটেছে সবটাই ভালো নয়, কিছুটা আমাদের মন্দও আছে। মুখোমুখি কথা বলার খুব দরকার। আচ্ছা, এইখানে একটা কথা বলি, মহিলা লেখক লেখিকার কি আলাদা কোনো জায়গা আছে, বা ইচ্ছে করে কি পিছিয়ে রাখা হয়, সেটা এদেশেই হোক বা বিদেশে? স্বদেশ বিদেশ দুটো মিলিয়েই আমি জিজ্ঞেস করব। বিদেশের কথাটা বলার আগে আমি এদেশের কথাটা কিছুটা বলতে পারি। সেটা হচ্ছে যে আমার মনে হয় এই দেশে কিছুটা তো পিছিয়ে রাখা হয়। তার কারণ আপনি যদি একাডেমি পুরস্কারের ক্ষেত্রেও দেখেন, সেক্ষেত্রেও সংখ্যাটা পুরুষদের থেকে মহিলাদের অনেকটাই কম। আর মহিলাদের লেখাকে এক ধরনের স্টিরিওটাইপ করার একটা প্রবণতা দেখা যায়, যে আচ্ছা এটা তো এই লেখার মধ্যে কিছু মেয়েলি ধাঁচ আছে, হ্যাঁ, এবং সেটা পুরুষ নারী নির্বিশেষে দুজনেই হয়তো অনেক সময় করে থাকেন, যে তাদেরকে আগে বিশেষ করে একটা খোপের মধ্যে ঢোকানোর চেষ্টা। তো আমার মনে হয় সেক্ষেত্রে খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। মহিলা লেখকদের মহিলা হওয়ার কারণে লেখার মধ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা অবশ্যই বিবেচ্য, কিন্তু তাই বলে তাদেরকে একদম একপেশে করে রাখা এটাও অনুচিত। মানে মহিলারা যে শুধু মহিলা সংক্রান্ত লেখাই লিখবে এটা না ভেবে একটা নিরপেক্ষ লেখাও যে মহিলারা লিখতে পারেন সেটা হয়তো গ্রহণ করতে অসুবিধে হয়। অবশ্যই। ধরুন আমি মহিলা হয়ে যদি একজন পুরুষ চরিত্র সৃষ্টি করি, একদম প্রধান চরিত্র, এবং তাকে নিয়ে আমি উত্তম পুরুষে কিছু কোনো একটা উপন্যাস লিখছি, অর্থাৎ আমি নিজেকে পুরুষ ভেবেও লিখতে পারি। আমি এরকম বিশ্বাস করি যে যখন লেখক লেখেন তখন তার আত্মাটি, তার কোনো লিঙ্গ নেই, একদম সে তো নিরপেক্ষভাবে। সেটা কি গ্রহণ করা হয় না, নাকি মানে গ্রহণীয় হয়নি এরকম?
সেটা আমরা কিরকম চোখ দিয়ে দেখছি তার উপর অনেকটাই ডিপেন্ড করছে। যেমন ধরুন, আমি লেখার সাথে 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 রান্নারও কিছু পোস্ট করছি, হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দিলাম আমার রান্না করার বা কিছু, বা আমার কোনো খাবার খেয়ে ভালো লেগেছে তার ছবি দিলাম। এবার যখন কোনো বন্ধু মহলে বা লেখকদের কোনো জমায়েতে তাদের সঙ্গে কথা হচ্ছে, তখন তারা আমাকে প্রথমেই হয়তো জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমার ওই রান্নাটার বিষয়ে। তারা কিন্তু প্রথমে লেখাটার কথা বলবে, ইচ্ছে করে এড়িয়ে যাবেন। তুমি তো আজকাল ভীষণ ভালো রান্না করছো, বা আপনি তো একদিন আমাদের নেমন্তন্ন করলেন না, এই বলে তারা হয়তো আলাপ শুরু করবেন। তো এই জায়গাটাই আমার একটু আপত্তি আছে। হ্যাঁ, এই মেয়েদেরকে একটা জায়গায় ধরে রেখে দেওয়া, এটা তো সত্যি হয়ে আসছে চিরকালই। এখানে আমার ওই কথাটা মনে পড়ে গেল যে রাধারানী দেবী যখন প্রথম ছদ্মনামে লিখেছিলেন এবং ওই লেখা পড়ে সবাই কিন্তু ভেবেছিল এই লেখাটি কার হতে পারে, এটা মহিলারই হতে পারে বা পুরুষের হতে পারে। মানে রবীন্দ্রনাথ সেই লেখা পড়ে কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা কার লেখা হতে পারে, মহিলা সংক্রান্ত বা ওরকম। কিন্তু যদিও সেখানে নামটা উজ্জ্ব ছিল, ছদ্মনাম। এবং জে কে রাউলিং এর ক্ষেত্রেও এটা হয়েছে। হ্যাঁ, জে কে রাউলিং, ওনার পুরো নামটা লিখতে দেওয়া হয়নি। সেখানে নাকি পাবলিশার বলেছিল যে তাহলে যারা অল্প বয়সী ছেলে তারা এটা কিনতে চাইবে না, তারা হয়তো পুরুষ লেখকের নাম খুঁজবে। আচ্ছা, এই যে মহিলারা লিখছেন, আপনি তো দুটো জায়গাতেই দেখছেন, এখানেও দেখছেন আর বিদেশেও দেখছেন, লেখার যে মান, সেটা কি মনে হয় যে আমাদের দেশে বা লেখার বিষয় আমাদের দেশে আর বিদেশে কি আলাদা থাকে, নাকি মোটামুটি মহিলারা একই ধরনের লেখা লিখতেই অভ্যস্ত? আমি যেখানে থাকি সেখানে সব থেকে পপুলার জনরা হচ্ছে এখন ক্রাইম থ্রিলার। আচ্ছা। এবং মহিলারা প্রচুর ক্রাইম থ্রিলার লিখছেন, এবং তাদের না এক এক রকম গোষ্ঠী তারা করছেন, মার্ডারাস সিস্টার্স এরকম, মানে বিভিন্ন মজার, আমার তো ভীষণ মজা লাগে পড়তে সেগুলো। তারা বিভিন্ন গোষ্ঠী করছেন যারা শুধুই ক্রাইম থ্রিলার লিখছে। বিদেশে এই চর্চাটা ভীষণই একমুখী, অর্থাৎ যারা থ্রিলার লিখছেন তারা শুধুই থ্রিলার লিখছেন, যারা হাস্যরস লিখছেন তারা ওটাই, অথবা যারা, হ্যাঁ, মহিলারা কিন্তু আবার রোমান্টিক নভেল লিখতে ভীষণ ভালোবাসেন। বিদেশেও এই প্রবণতাটা বেশি, এবং তাদেরও একটা গোষ্ঠী আছে আলাদা। আর যারা নিজেরা ভাবছেন যে আমি সব রকমের উপন্যাস লিখতে চাই, একদিকে প্রেমের লিখতে চাই, একদিকে থ্রিলার লিখতে চাই, তারা অনেক সময় ছদ্মনামে লিখছেন, অর্থাৎ যখন ওটা লিখছেন নামটা বদলে নিচ্ছেন। সেটা বিদেশে। আর আমাদের দেশে কি হয়, ধরুন আজকে তো অনেক পরিচিত লেখিকাকে আমরা জানি, তারা কি একই বিষয় ধরে বা এইরকম কোনো গোষ্ঠী বা এরকম কোনো রাস্তা ধরে এগোচ্ছেন? নবনীতা দেবসেন একটা মহিলাদের একটা সংগঠন করেছিলেন, সই সম্ভবত সেটার নাম। তারপরে আমি মহিলাদের আলাদা করে কোনো এই ধরনের গোষ্ঠী কিন্তু আমি এখন অবধি চোখে পড়েনি। হতে পারে, হয়তো আছে, কিন্তু আমার চোখে হলে ভীষণ ভালো হয় আমার মনে হয়। লেখার বিষয়টা কি থাকছে মেয়েদের ক্ষেত্রে? ধরুন যেমন আমি বলছি যে আমরা মেয়েরা একটু মহিলা কেন্দ্রিক, নারী কেন্দ্রিক লেখা হয়তো লিখি, বা যে সমস্ত লেখিকারা লিখছেন তারা হয়তো ওরকমই লিখছেন, আবার থ্রিলারও লিখছেন। একজন যেমন সবটাই লিখছেন, এটা আমাদের দেশে হয়, যেমন অনুবাদও অনেকে করছেন। আমি এটা জানতে চাইছি এই কারণে যে আমাদের দেশের চর্চাটা কি পরিসরটা অনেক বেশি নিয়ে করা হয়? যেমন ওটা বললেন যে শুধু থ্রিলারই লিখছেন, শুধু হাস্যরসই লিখছেন, সেক্ষেত্রে তো তারা একই দিকে যাচ্ছেন, একই রকম চর্চায় চলে যাচ্ছেন। আসলে বিদেশে এটা মনে করা হয় যে একই জিনিসের চর্চা যদি দীর্ঘদিন ধরে করা যায় তাহলে সেই বিষয়ের মানটা অনেক উন্নত হয়। এই ধরনের চিন্তা ভাবনা থেকে এটা করে আমার মনে হয় যেটা। আর আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে যে আমরা ভীষণ বহুমুখী, এটা আমি দেখছি। আমরা অনেক কিছু একসঙ্গে করতে চাই, অনেক কিছু একসঙ্গে করতে পারিও, এরকম আমি বলছি না যে তাতে আমাদের মান পড়ে যাচ্ছে। অনেকেই আছেন ভার্সেটাইল। একদমই তাই। আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখছি, আমি কবি হিসেবেই বলছি, কবি, ঔপন্যাসিক, আবার গোয়েন্দা গল্প মিস্টার ভাদুরীও উনি তৈরি করেছেন। সেরকম মহিলা লেখিকার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, লীলা মজুমদারেরই কত রকমের গল্প আমরা পাচ্ছি, এবং গোয়েন্দা গল্পের ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে নেই। লীলা মজুমদারের ইভেন নারী কেন্দ্রিক যে অ্যাডাল্ট গল্পগুলিও আছে, অসাধারণ। মহাশ্বেতা দেবী, আমরা প্রত্যেক মানে নারী লেখিকাদের কিন্তু সেভাবেই পাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের ভারতবর্ষের জন্য, সেটা বা বাংলার জন্য ভারতবর্ষের জল হাওয়ার, কারণ আমাদের এত বৈচিত্র্য। একদম একদম। আর আমাদের জীবন বৈচিত্র্য মনে হয় অনেক বেশি, যেখান থেকে অনেক উপাদান লেখিকা সংগ্রহ করা যায়। একদম, এটা সত্যি কথা। একদম ছোটবেলা একরকম,
মধ্যবেলা একরকম হয়। সেই দিক থেকে আমি নিজেকে যেমন ভীষণ ধনী মনে করি যে আমি একদম মফস্বল, গ্রাম মফস্বলের জীবন থেকে উঠে এসে তারপরে গেলাম শহরে, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি আদি, তারপরে গেলাম বিদেশে। তো এই যে অনেক উপাদান জীবনে, অনেক কিছু পেয়েছি, এবং সব থেকে বেশি উপাদান আমার মনে হয় আমি গ্রাম মফস্বলের জীবন থেকে পেয়েছি। এই গ্রাম মফস্বলের কথা বলার সময় মনে পড়ল, রবীন্দ্রনাথ যখন শিলাইদহে গেছিলেন এবং থেকেছিলেন, ওখানের গ্রামীণ পরিবেশে যখন গিয়ে পড়েছিলেন, তখন উনি কিন্তু ওখানকার গ্রামীণ পরিবেশের প্রভাব কিন্তু তখন ওনার লেখায় পাওয়া যায়, তার আগে কিন্তু সেইভাবে হয়তো পাওয়া যায়নি। এবং আমার মনে হয় যদি কেউ সত্যিকারের লেখক হতে চায় তাকে অবশ্যই তো গ্রাম মফস্বল ঘুরে দেখা উচিতই, এবং উচিত হচ্ছে লোকাল ট্রেনে বা এই ধরনের ট্রেনগুলোতে যাতায়াত করা, হঠাৎ করে কোনো জায়গায় নেমে পড়ে সেই জায়গাটাকে আবিষ্কার করা, আর বাজার করতে যাওয়া অবশ্যই রোজ নিজের হাতে। নিজে যদি সবজি বাজার করা যায়, প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলা যায়, অনেক কিছু জানা যায়। একদম। অনুষ্ঠানের শেষের দিকে আমরা এসে গেছি, একদম শেষ কথা শুনবো। আজকে যে চর্চাটা, যে আলোচনাটার মধ্যে দিয়ে আমরা গেলাম, এই আলোচনাটার শেষ কথা আপনি কি বলবেন? আজকের এই ব্যাপারটাতে আমি বলবো যে যারা নতুন লিখছো তাদের এটা মাথায় রাখতে হবে যে মাথায় কারো হাত বা কারো প্রভাব এইসবে কোনো কিছু হয় না। এইসবে হয়তো কিছু মুহূর্তের একটা উত্থান হয়তো হতে পারে, কিন্তু তোমার আসল খুঁটি বা তোমাকে আসলে জিতিয়ে দেবে হচ্ছে তোমার পাঠক। তারা যদি তোমার লেখা পড়তে ভালো না বাসে, তাহলে কোনোদিনই তোমার লেখা কালোজয়ী হবে না। অতএব ওই যে লোকজনের পেছনে ঘোরা এবং তাদেরকে বলা, হ্যাঁ, সেই পথটা ছেড়ে দিয়ে তুমি যদি নিজের দক্ষতা, তার নিজের স্কিলে ফোকাস করো, তাহলে অনেক দূর অগ্রসর হতে পারবে। এবং একমুখী হওয়াটাও খুব দরকার। আমরা বহুমুখী প্রতিভার অধিকারী অনেকেই, তবে আমরা অনেকেই অনেক উপহারও পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, কিন্তু কোন উপহারটাকে আমি আরো এগিয়ে নিয়ে যাব, এটা ভাবতে হবে, কত দূর এগিয়ে নিয়ে যাব। আমি জাস্ট আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলে শেষ করছি। আমি প্রথমবার জার্মানিতে অন্যান্য অথর, অ্যাওয়ার্ড উইনিং অথরদের সঙ্গে আমি সাহিত্য পাঠ করার সুযোগ পেয়েছিলাম। সেখানে আমি আমার কবিতা, আমার গল্প জার্মান ভাষায়, বাংলা ভাষায় এবং ইংরেজিতে পড়ার সুযোগ পেয়েছি, এবং এত সুন্দর অনুষ্ঠানটি হয়েছিল, আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। সেদিন বৃষ্টি পড়ছিল, এটি একদম বাইরে হচ্ছিল অনুষ্ঠানটা, নদীর ধারে একটি সুন্দর সিঁড়িতে হচ্ছিল, যেটার নাম হচ্ছে রিঙ্গেলনাথ স্টেয়ারকেস। আমাদের সুকুমার রায়ের মতন একজন ওখানকার ননসেন্স কবি হচ্ছেন রিঙ্গেলনাথ, এবং সেই সিঁড়ির 3টে ধাপে সাহিত্য পাঠ হয়েছে। আর আমি কখনো একটি মিনিটের জন্য কাউকে দেখিনি যে মোবাইল বার করে দেখছেন, ছটফট করছেন, চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সবাই কেমন চুপ করে দাঁড়িয়ে, একটা লণ্ঠন হাতে নিয়ে সব সাহিত্যিকরা দাঁড়িয়েছিলেন শেষ অবধি, এবং তারা চুপ করে লেখা শুনছিলেন। এই যে মনোনিবেশ, এই যে ধৈর্য, এবং ওই সিঁড়িটির একদম শেষ ধাপে আর এক কবির নাম লেখা। এবার সেই কবি, তিনি আবার চেয়েছিলেন যে এই রিঙ্গেলনাথের নামে যে সিঁড়িটি তৈরি, তার শেষ ধাপে যেন তার নামটি লেখা থাকে, মানে এত শ্রদ্ধা তিনি তাকে জ্ঞাপন করেছেন। তো এই যে সাহিত্যের মধ্যে যে একটা সম্ভ্রম আছে একে অপরের প্রতি, পারস্পরিক শ্রদ্ধা, এটা যেন হারিয়ে না যায়, এটাই বলবো। একদমই তাই। আজকে দয়িতা গোস্বামী, লেখিকা, কবি আমাদের সঙ্গে ছিলেন, যিনি সাহিত্য চর্চা করছেন দীর্ঘদিন ধরে এবং যিনি বেদ নিয়েও চর্চা করছেন দীর্ঘদিন ধরে। আজকে আমাদের অনুষ্ঠানে তাকে পেয়ে আমরা সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ দয়িতা। আবার কোনোদিন আমরা এরকমই কোনো আলোচনায় বসবো। ভীষণ আনন্দ হলো এখানে থাকতে পেরে, আর এত সুন্দর মনোজ্ঞ একটি আলোচনায় কথা বলতে পেরে, এবং এত সুন্দর প্রশ্নগুলি, সব থেকে বড় কথা, এত সুন্দর প্রশ্নগুলো পেয়ে আমি অনেক কিছু বলার জায়গা পেয়েছি। এবং অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী যে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে আমাদের কথা বলার, এটার জন্য সত্যিই কৃতজ্ঞ। নমস্কার।